হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজকে আমি শুরু করতে চললাম ক্লাস 12 সেমিস্টার 3 ছায়া পাবলিকেশন বই থেকে তড়িৎ বিভব এই অধ্যায় থেকে এমসিকিউ সমাধানের ক্লাস। চলো তাহলে আমি শুরু করে দিলাম আজকের ক্লাস। কোশ্চেন নম্বর 1, একটি সুষম তড়িৎ ক্ষেত্রে তিনটি বিন্দু এ বি সি এর মধ্যে তড়িৎ বিভব সি বিন্দুতে সর্বোচ্চ, এ বি সি বিন্দুতে সমান, এ বিন্দুতে সর্বোচ্চ না বি বিন্দুতে সর্বোচ্চ। আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা ইলেকট্রিক ফিল্ড যার তিনটা বিন্দু এ বি সি। বলা হয়েছে কোন বিন্দুতে তড়িৎ বিভব বেশি হবে, সর্বোচ্চ হবে, অথবা এ বি সি বিন্দুতে সমান হবে। তো আমরা জানি যে তড়িৎ বিভব আমরা কিভাবে নির্ণয় করে থাকি। যদি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে এনে প্রতিস্থাপন করা হয়, এতে যে পরিমাণ কৃতকার্য করতে হবে তাকে বলা হয় ওই বিন্দুর তড়িৎ বিভব। তাহলে অসীম থেকে আমরা যদি এটাকে অসীম ধরে নিই, তাহলে অসীম থেকে একক ধনাত্মক আধানকে এ বিন্দুতে আনতে কম কৃতকার্য করতে হবে। অসীম থেকে আমাদের একক ধনাত্মক আধানকে সি বিন্দুতে আনতে একটু বেশি কৃতকার্য করতে হবে। দূরত্ব যত বাড়বে কৃতকার্য তত বাড়বে। এবার অসীম থেকে এক ধনাত্মক আধানকে বি বিন্দুতে আনতে সবচেয়ে বেশি কৃতকার্য করতে হবে। তাহলে বি বিন্দুর পোটেনশিয়াল হবে সর্বোচ্চ। কমন। তাহলে পোটেনশিয়াল আমরা যদি লিখি ভি বি গ্রেটার দেন হবে ভি সি গ্রেটার দেন হবে এ, তাহলে বি বিন্দুর পোটেনশিয়াল হবে সর্বোচ্চ। তো উত্তর হবে বি বিন্দুতে, অপশন ডি। কমন। বি বিন্দুতে তড়িৎ বিভব সর্বোচ্চ। এরপরে আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 2। 1 ভোল্ট সমান সমান 1/300 স্ট্যাট ভোল্ট। 1 ভোল্ট সমান সমান 1/300 স্ট্যাট ভোল্ট। কোশ্চেন নম্বর 3, একটি লম্বা পরিবাহী বৃহত্তর ব্যাসের একটি পরিবাহী চোঙের অভ্যন্তরে সমাক্ষীয়ভাবে অপর একটি লম্বা ফাঁপা পরিবাহী চোঙকে রাখা আছে। উভয় চোঙই প্রাথমিকভাবে তড়িৎ নিরপেক্ষ। 4টা অপশান দেওয়া আছে। যখন অভ্যন্তরীণ চোঙটিকে একটি আধান ঘনত্ব সৃষ্টি করা হয় তখন চোঙ দুটির মধ্যে বিভব প্রভেদ সৃষ্টি হয়। অপশান বি এ বলা হয়েছে যখন বাইরের চোঙটিতে আধান ঘনত্ব সৃষ্টি করা হয় তখন চোঙ দুটির মধ্যে বিভব প্রভেদ সৃষ্টি হয়। অপশান সি এ বলা হয়েছে যখন চোঙ দুটির মধ্যে অক্ষ বরাবর সুষম রেখা আধান রাখা হয় তখন চোঙ দুটির মধ্যে কোনো বিভব প্রভেদ সৃষ্টি হয় না। অপশান ডি বলা হয়েছে একই আধান ঘনত্ব উভয় চোঙের মধ্যে সৃষ্টি করা হলে চোঙ দুটির মধ্যে কোনো বিভব প্রভেদ সৃষ্টি হয় না। আচ্ছা, একটা চোঙের অভ্যন্তরে আরেকটা চোঙকে রাখা হয়েছে, তারপরে বিভিন্ন জায়গায় আধান দিয়ে বলা হয়েছে যে কোন ক্ষেত্রে বিভব প্রভেদ সৃষ্টি হবে কোন ক্ষেত্রে হবে না। তাহলে ধরলাম যে এই হলো আমাদের একটা চোঙ, একটা বড় ব্যাসার্ধের। এই হলো আমাদের একটা চোঙ এবং এর অভ্যন্তরে আরেকটা চোঙ আছে। এর অভ্যন্তরে আরেকটা চোঙ আছে। কমন। এই ছোট চোঙটার ব্যাসার্ধ এ ধরে নিলাম এবং বড় চোঙটার ব্যাসার্ধ আমি বি ধরে নিলাম। এবারে প্রথম অপশানে বলা হয়েছে অভ্যন্তরীণ চোঙটিতে আধান ঘনত্ব সৃষ্টি করা হয় তখন চোঙ দুটির মধ্যে বিভব প্রভেদ সৃষ্টি হয়। যদি এইখানে আমরা আধান দিয়ে থাকি, কিউ আধান দিয়ে থাকি ভিতরের চোঙটিতে, তো এই ভিতরের চোঙের জন্য বিভব প্রভেদ কত হবে? হ্যাঁ, কোশ্চেন নম্বর 3, যদি ভিতরের চোঙে আধান দেওয়া হয়, চোঙে আধান কিউ দেওয়া হয়, কেমন আধান ঘনত্ব দেওয়া হয় বলেছে, আমরা ধরে নিলাম কিউ আধান দেওয়া হলো, দেওয়া হয়, তবে এই ভিতরের চোঙের জন্য এর পৃষ্ঠের বিভব কত হবে বা এর ভিতরে বিভব কত হবে? কারণ পৃষ্ঠের বিভব ভিতরের বিভব সমান হয়। তবে দেওয়া হয়, তবে ভিতরের চোঙে বিভব সেটা হবে তার আধান বাই ব্যাসার্ধ। ব্যাসার্ধ আমরা ধরেছি কত? এ।
এবং এই চোঙ থেকে আমাদের যে বড় চোঙটা আছে, বড় চোঙে বিভব কত হবে এই আধানের জন্য, এবং বড় চোঙের মধ্যে বিভব সেটা হবে এই আধানের জন্য। এই চোঙটা কোথায় অবস্থিত? বাইরে অবস্থিত। এই চোঙটা এই আধানের সাপেক্ষে এই চোঙটা বাইরে অবস্থিত, তাহলে হবে কিউ বাই বি, যেটা আমরা এর পৃষ্ঠে যখন নির্ণয় করব কমন। তো এদের মধ্যে দেখতে পাচ্ছি যে বিভব আলাদা, অর্থাৎ বিভব প্রভেদ সৃষ্টি হবে। অতএব আমাদের বিভব প্রভেদ কী হবে? কিউ এ মাইনাস কিউ বি, বড় থেকে ছোটরা বিয়োগ করলাম, তার মানে এখন বিভব প্রভেদ সৃষ্টি হবে। তাহলে অপশান এটাই হবে আমাদের উত্তর, ঠিক আছে? অপশান এটাই হবে আমাদের উত্তর। এবার যদি আমরা দ্বিতীয় অপশানটা টেস্ট করি, যখন বাইরের চোঙটিতে আধান ঘনত্ব সৃষ্টি করা হয় তখন চোঙ দুটির মধ্যে বিভব প্রভেদ সৃষ্টি হয়, বলা হয়েছে বাইরের চোঙটিতে। এবার আধান কোথায় দেওয়া হবে? এবার আধান দেওয়া হবে আমাদের বাইরের চোঙে। ধরলাম যে এবার আধান দেওয়া হলো এইখানে আধান দিলে কি হবে? এইখানে আধান দিলে এই আধানের সাপেক্ষে এই চোঙটা এর সমস্ত পয়েন্টগুলো, পৃষ্ঠ ছাড়া সমস্ত পয়েন্টগুলো ভিতরে অবস্থিত, এবং এই চোঙটাও এর ভিতরে অবস্থিত। এবার আমরা জানি যে কোনো পরিবাহীতে যখন আমরা আধান দিব তার পৃষ্ঠে এবং ভিতরে সমস্ত জায়গায় বিভব কি হয়? সমান। তাহলে এখানেও যা বিভব এখানেও তাই বিভব, এখানেও যা বিভব এখানেও তাই বিভব, তার মানে এখানে সমস্ত জায়গায় বিভব সমান হবে। তাহলে বি নম্বর অপশানে আমাদের যেটা আছে যে বাইরের চোঙকে কিউ আধান দিলে, বাইরের চোঙকে যদি আমরা কিউ আধান দিই তবে ভিতরের চোঙ ও বাইরের চোঙে বিভব হবে সমান। সেটা কি হবে? কিউ বাই বি, পৃষ্ঠের বিভবের সমান। অতএব কোনো বিভব প্রভেদ সৃষ্টি হবে না, সব জায়গায় একই বিভব পাওয়া যাবে। এবার সি নম্বর অপশানে যেটা বলা হয়েছে, যখন চোঙ দুটির অক্ষ বরাবর একটি সুষম রেখা আধান রাখা হয় তখন চোঙ দুটির মধ্যে কোনো বিভব প্রভেদ সৃষ্টি হয় না। এবার আমরা কি করছি যে চোঙ দুটির অক্ষ বরাবর, তাহলে এই হচ্ছে আমাদের চোঙের অক্ষ, এই অক্ষ বরাবর যদি একটা রেখা আধান রাখা হয় তাহলে দেখো এই রেখা আধান রাখলে কি হবে? আধান এবার কোথায় আছে? এই রেখার মধ্যে আছে কিউ আধান, তাহলে এখান থেকে এই বিন্দুর বিভব কত হবে? এখানে বিভব যদি প্রথম চোঙে বিভব যদি নির্ণয় করি, তো এটা আমি মুছে দিলাম। অপশান সি যেটা বলা হয়েছে যে অক্ষের মধ্যে রেখা আধান রাখলে, অক্ষ বরাবর রেখা আধান রাখলে, চোঙ দুটির অক্ষ বরাবর রেখা আধান রাখলে, চোঙ দুটির অক্ষ বরাবর রেখা আধান রাখলে কি হবে? রেখা আধান রাখলে প্রথম চোঙে বিভব কমন এই আধানের জন্য কত হবে? আধান বাই তার ব্যাসার্ধ, প্রথম চোঙের পৃষ্ঠে বিভব কমন। এবার দ্বিতীয় চোঙে বা বড় চোঙে বিভব কত হবে? সেটা হবে আধান বাই তার ব্যাসার্ধ বি। তাহলে দেখতে পাচ্ছি এখানেও বিভব আলাদা আলাদা পাচ্ছি, অর্থাৎ বিভব প্রভেদ এখানে সৃষ্টি হবে, কিন্তু আমাদের অপশানে বলা হয়েছিল সৃষ্টি হয় না, তাই এই উত্তরটাও হবে না।
এবার 4 নম্বরে একই আধান ঘনত্ব উভয় চোঙে সৃষ্টি করা হলে চোঙ দুটির মধ্যে কোনো বিভব প্রভেদ সৃষ্টি হয় না। আচ্ছা, একই আধান ঘনত্ব সৃষ্টি করা হলেও মনে করো প্রথম চোঙেও আমরা কত আধান দিলাম, কিউ আধান দিলাম, দ্বিতীয় চোঙেও কত আধান দিলাম, কিউ আধান দিলাম। তাহলে প্রথম চোঙে 4 নম্বর অপশানে যেটা বলা হয়েছে যে প্রথম চোঙে একই আধান ঘনত্ব সৃষ্টি করা হলে একই আধান ঘনত্ব সৃষ্টি করা হলে, যদি একই আধান ঘনত্ব সৃষ্টি করা হয় তাহলে প্রথম চোঙে বিভব কত হবে, আধান বাই তার ব্যাসার্ধ, এবং দ্বিতীয় চোঙে বিভব কত হবে, দ্বিতীয় চোঙে বিভব আধান বাই তার ব্যাসার্ধ। তাহলে দেখতে পাচ্ছি এখনও বিভব প্রভেদ কিন্তু সৃষ্টি হবে। কমন এখানে বলা হয়েছিল সৃষ্টি হবে না, তাই এই অপশানটাও হবে না। ঠিক আছে, তাহলে এই অপশানটাও হবে না। তাহলে উত্তর হলো আমাদের অপশান এ। বোঝা গেছে? এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 4 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, যখন একটি বস্তুর সঙ্গে পৃথিবীর সংযোগ ঘটানো হয় তখন পৃথিবী থেকে বস্তুটিতে ইলেকট্রন যায়। এর অর্থ হলো বস্তুটি ঋণাত্মক আধানে আহিত, অন্তরক অনাহিত, ধনাত্মক আধানে আহিত। তাহলে কি বলা হলো, একটা বস্তুর সঙ্গে পৃথিবীর সংযোগ ঘটালে বস্তুটিতে ইলেকট্রন যায়, অর্থাৎ বস্তু ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে। আমরা জানি যে আমাদের যে পৃথিবী তার বিভবকে কি ধরা হয়, শূন্য বিভব। কমন এবার পৃথিবীকে যদি শূন্য বিভবযুক্ত বস্তু ধরা হয় তাহলে যখনই পৃথিবীর সঙ্গে কোনো বস্তুর আমরা সংযোগ ঘটাবো, যখনই দুটি বস্তুর মধ্যে সংযোগ ঘটানো হয় আমরা জানি যে তাদের কোন জিনিসটা সমান হবেই, সেটা হলো তাদের বিভব, তারা সমবিভবে পরিণত হবে। এবার বস্তুটিকে যখন পৃথিবীর সঙ্গে সংযোগ ঘটানো হয়েছে তাই এদের বিভবের পার্থক্য ছিল বলেই পৃথিবী থেকে ইলেকট্রন কোথায় চলে গেছে, বস্তুটার মধ্যে চলে গেছে, তাই না? এই হলো আমাদের পৃথিবী, এই হচ্ছে আমাদের একটা বস্তু। এবার এই বস্তুটাকে পৃথিবীর সঙ্গে সংযোগ ঘটালে ইলেকট্রন এইখান থেকে পৃথিবী থেকে বস্তুতে চলে যায়। তার মানে পৃথিবীর বিভব আমরা কত ধরি, শূন্য। নিশ্চয়ই এটার বিভব শূন্য ছিল না, এর মধ্যে কোনো না কোনো আধান ছিল, বিভব ছিল, তাই পৃথিবী থেকে ইলেকট্রন এখানে চলে গেছে। এবার ইলেকট্রন কোনো একটা জায়গায় যাবে, এর অর্থ কি, এর অর্থ হচ্ছে যে এটা নিশ্চয়ই পজিটিভ তড়িৎগ্রস্ত ছিল, এটা নিশ্চয়ই কী ছিল, ধনাত্মক ছিল। ইলেকট্রন সবসময় ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তুর দিকে আকর্ষিত হবে। যদি এটা অনাহিত হতো তাহলে এরও বিভব শূন্য হতো, কোনো ইলেকট্রন আদান প্রদান হতো না। তাই উত্তর হবে আমাদের অপশান ডি, ধনাত্মক তড়িৎগ্রস্ত। বস্তুটি কী ছিল, বস্তুটি ছিল ধনাত্মক তড়িৎগ্রস্ত। ঠিক আছে, তাই ইলেকট্রন এখান থেকে এখানে গেছে। অনাহিত হলে এরও বিভব শূন্য, পৃথিবীরও বিভব শূন্য, কোনো আদান প্রদান হতো না, আর ঋণাত্মক হওয়ার তো কোনো প্রশ্নই নেই। এবার চলে যাবো আমরা কোশ্চেন নম্বর 5। কী বলা হয়েছে, কিউ কুলম্ব আধানের জন্য একটি তড়িৎযুক্ত অঞ্চলের একটি বিন্দুতে তড়িৎ বিভবের মান কিউ ইন্টু 10⁻11 ভোল্ট, ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য হবে 4πε0 কিউ ইন্টু 10⁻22 ভোল্ট পার মিটার, 2πε0 কিউ ইন্টু 20 ভোল্ট পার মিটার, 4πε0 কিউ ইন্টু 10⁻20 ভোল্ট পার মিটার, 12πε0 কিউ ইন্টু 10⁻22 ভোল্ট পার মিটার। আচ্ছা, কিউ কুলম্ব আধানের জন্য একটা বিন্দুতে আমাদের বিভব দেওয়া হয়েছে এবং ওই বিন্দুতে আমাদের তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলছে, তাই তো। তো কোশ্চেন নম্বর 5, আমরা জানি কিউ কুলম্ব আধানের জন্য
আর দূরে তড়িৎ বিভব ভি ইজিক্যাল টু কী হয় কে কিউ বাই আর। এটা সমান সমান কত দেওয়া হয়েছে? এটা সমান সমান আমাদের দেওয়া হয়েছে কিউ ইন্টু 10⁻11 ভোল্ট, এটা দেওয়া হয়েছে। এখান থেকে আমরা কী করব, আর বের করার চেষ্টা করি। অতএব আর ইজিক্যাল টু কিউ কিউ কেটে যাবে, তাহলে হবে কে বাই 10⁻11, এটা হয়ে গেল আমাদের আর। এবার কে এর মান কত? 1/4πε0, তাহলে এটা হলো 1/4πε0 10⁻11, ঠিক আছে? এটা গেল আমাদের আর এর মান। অতএব ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র E ইজিক্যাল টু 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার সমান সমান 1/4πε0 ইন্টু কিউ বাই, এইবার আর এর মান কোনটা? এটা 1/4πε0 ইন্টু 10⁻11 তার স্কোয়ার। তাহলে আমাদের এটা চলে যাবে একদম উপরে, তাহলে থাকছে 4πε0 ইন্টু 4πε0 ইন্টু 10⁻22, আর নিচে থাকলো আর একটা থাকছে কিউ, উপরে এই কিউ, আর নিচে থাকলো 4πε0 ইন্টু 1। এবার কি হলো, এই 4πε0 সঙ্গে 4πε0 কেটে গেল, তাহলে এখানে আমরা পেলাম 4πε0 কিউ 10⁻কিউ ইন্টু 10⁻22, এত নিউটন পার কুলম, ভোল্ট পার মিটার দেওয়া হয়েছে। তাহলে 4πε0 কিউ 10⁻22 ভোল্ট পার মিটার দেখা যাচ্ছে। এটা হবে তাহলে ভোল্ট পার মিটার। এটা আছে অপশান এতে। এই গেল আমাদের 5 নম্বর অঙ্কের সমাধান কমন। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 6 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, 2D বেসের একটি বৃত্তের পরিধির উপর প্লাস কিউ মানের 4টি তড়িতাধানকে এমনভাবে রাখা হলো যে তারা একটি বর্গক্ষেত্র তৈরি করে। বৃত্তটির কেন্দ্রের তড়িৎ বিভব কত হবে? অপশান এ 0, অপশান বি 4q/d, অপশান সি 4d/q, অপশান ডি q/4d। আচ্ছা, একটা বর্গক্ষেত্রের 2D বেস যা দেওয়া হয়েছে, পরিধির উপর 4টি আধান এমনভাবে রাখা হলো সেটা একটা বর্গক্ষেত্র তৈরি করবে। তো কোশ্চেন নম্বর 6, এই হচ্ছে আমাদের 2D বেসের বৃত্ত। ধরলাম এখানে 4টি আধানকে রাখা হয়েছে যাতে তারা পরস্পর কি তৈরি করে, বর্গক্ষেত্র। এখানে একটা আধান রাখা হলো, 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 এই 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 এটা হলো আমাদের বর্গক্ষেত্র। এবার বৃত্তের যে ব্যাস সেটা কত দেওয়া হয়েছে? ব্যাস সেটা দেওয়া হয়েছে 2D। ব্যাসার্ধ হবে তাহলে ডি, ব্যাসের অর্ধেক হয় ব্যাসার্ধ। আচ্ছা, আমাদের এই কেন্দ্রবিন্দুতে বিভব নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো যে বিভব নির্ণয় করার জন্য আমাদের দরকার কি? আধান আর দূরত্ব। তাহলে আধান আমরা জানি প্রত্যেকটা পয়েন্টে কত করে আধান আছে, কিউ করে। দূরত্ব আমরা পেয়ে গেলাম, এই দূরত্বটা কত হবে? ডি। তাহলে এই দূরত্বটাও হবে ডি, এই দূরত্বটাও হবে ডি, এই দূরত্বটাও হবে ডি। ওকে, তাহলে লিখব যে প্রদত্ত বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দুতে
অবস্থিত চারটি শীর্ষবিন্দুতে অবস্থিত চারটি কিউ আধানের জন্য চারটি কিউ আধানের জন্য কেন্দ্রে বিভব আমরা সিরিজ পদ্ধতিতে করে নিব কিউ বাই ডি প্লাস কিউ বাই ডি প্লাস কিউ বাই ডি প্লাস কিউ বাই ডি সমান সমান কী হবে 4q বাই ডি। এটা আছে অপশান বিতে 4q বাই ডি অপশান বিতে। কমন এই গেল আমাদের 4 নম্বর, এই গেল আমাদের 6 নম্বর। এরপরে চলে যাবো আমরা কোশ্চেন নম্বর 7 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? 7 নম্বর কোশ্চেনে সমব্যাসার্ধ ও সম আধান যুক্ত 64টি ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দু একত্রিত হয়ে একটি বৃহৎ জলবিন্দুতে পরিণত হলো। বৃহৎ ও ক্ষুদ্র জলবিন্দুর বিভবের অনুপাত 4:1, 1:4, 16:1, 1:16। কমন 7 বলা হলো যে 64টি ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দু মিলে একটা বড় জলবিন্দু পরিণত হলো। তাহলে এই ধরনের অঙ্কগুলোতে আমরা কীভাবে সমাধান করব? সর্বপ্রথম আমরা ধরি প্রতিটি ক্ষুদ্র জলবিন্দুর আধান সেটা হলো কিউ, যেহেতু সম আধান দেওয়া হয়েছে, এবং প্রতিটি ক্ষুদ্র জলবিন্দুর যে ব্যাসার্ধ সেটা হলো স্মল আর, এবং আর কি ধরে নেব? বৃহৎ বা বড় জলবিন্দুর যে ব্যাসার্ধ সেটা হলো ক্যাপিটাল আর। এটুকু আমরা ধরে নেব। এইবার প্রশ্নানুযায়ী এই যে 64টি ছোট ছোট জলবিন্দু ছিল সেগুলো মিলে বড় জলবিন্দুটা তৈরি হলো। তাহলে 64টি ছোট ছোট জলবিন্দুর যে আয়তন সেটাই হবে বড় জলবিন্দুর আয়তন। কমন তাহলে আমরা লিখব যে প্রশ্নানুযায়ী বড় জলবিন্দুর আয়তন সমান সমান 64টি ক্ষুদ্র জলবিন্দুর আয়তন, তাই না? তাহলে বড় জলবিন্দুর আয়তন কি হয়? গোলকের আয়তন 4/3 পাই আর কিউব সমান সমান 64 × 4/3 পাই স্মল আর কিউব। ঠিক আছে, এবার এই 4/3 পাই কেটে যাবে, অতএব আর সমান সমান আমরা এই 64কে যদি কিউবে ভাঙাই তাহলে কী হবে? সেটা হয়ে যাবে 4, আর এটা হলো আর। তাহলে ক্যাপিটাল আর সমান সমান আমরা পেলাম 4r। এবারে প্রত্যেকটা জলবিন্দুতে কত আধান ছিল? কিউ। অতএব মোট আধান কত হয়ে যাবে? 64 কিউ। একটা জলবিন্দুতে যদি কিউ আধান থাকে, 64টা জলবিন্দুতে 64 কিউ আধান থাকবে, সেটাই বড় জলবিন্দুর মধ্যে যাবে। এবার ছোট জলবিন্দুর বিভব আমরা নির্ণয় করব। ছোট জলবিন্দুর আমাদের নির্ণয় করতে বলেছে অনুপাত, তো বৃহৎ ও ক্ষুদ্র জলবিন্দুর বিভবের অনুপাত। ছোট জলবিন্দুর বিভব কী হবে? ছোট জলবিন্দুর আধান বাই তার ব্যাসার্ধ, সিজিএস পদ্ধতিতে করব। এরপরে বড় জলবিন্দুর বিভব, বড় জলবিন্দুর আধানকে আমি বললাম ক্যাপিটাল কিউ বাই তার ব্যাসার্ধ। এবার ক্যাপিটাল কিউ কত? এটা হলো আমাদের মোট আধান 64 কিউ বাই তার ব্যাসার্ধ কত? ক্যাপিটাল আরটা সমান সমান 4r। এটা কাটাকাটি করলে হলো 16 কিউ বাই আর। এবারে অনুপাত। আচ্ছা, এটাকে আমি এক কাজ করছি, এটাকে লিখে দিলাম আমি V1, তাহলে সুবিধা হবে। এটাকে লিখে দিলাম আমি V2। এবার আমাদের অনুপাত করতে বলেছে V1/V2। V2/V1 বড় থেকে ছোট করতে বলেছে, তাই তো? অতএব V2/V1 অনুপাত করছি এবার। তাহলে এটা 16 কিউ বাই আর ইন্টু V1 কিউ বাই আর, নিচে আছে তাই উল্টে যাবে R/Q। তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল,
এখানে 1 থাকতে পারে, তাহলে এটা হলো আমাদের 16:1। উত্তর হবে অপশান সি, 16:1 কমন। এই গেল আমাদের 7 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেন নম্বর 8। কী বলা হয়েছে? সাবানের বুদবুদের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো। প্রাথমিক অবস্থায় যদি তড়িৎ বিভবের মান 16 ভোল্ট হয়, তবে পরিবর্তিত বিভবের মান কত হবে? আচ্ছা, একটা সাবানের বুদবুদ প্রাথমিক যা ব্যাসার্ধ ছিল, পরে তার ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়েছে। তাহলে বিভবের অনুপাত, প্রথমে বিভব 16, পরে বিভব কত হবে? ধরে নিব যে সাবানের বুদবুদের মধ্যে, কোশ্চেন নম্বর 8 লিখব, ধরি সাবানের বুদবুদের প্রাথমিক, সাবানের বুদবুদের আধান, সেটা কিউ, সাবানের বুদবুদের ব্যাসার্ধ সেটা হলো আর। এইটুকু আমরা ধরে নিলাম। অতএব প্রথম ক্ষেত্রে সাবানের বুদবুদের বিভব Q/R, এটা দেওয়া হয়েছে 16 ভোল্ট। এখন সাবানের বুদবুদের ব্যাসার্ধ কি করা হয়েছে? দ্বিগুণ করা হলো। ব্যাসার্ধ কত হয়ে যাবে? 2R। অতএব এখন সাবানের বুদবুদের বিভব, আধান পরিবর্তন হয়েছে কি? আধান কিন্তু পরিবর্তন হবে না। প্রথমে যা আধান ছিল এখনও সেই আধান থাকবে, শুধুমাত্র ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়েছে। তাহলে আধান হলো কিউ, এটাকে আমি বললাম কত? ভি ড্যাশ। আধান হলো কিউ আর ব্যাসার্ধ হয়ে গেল 2R। এবার Q/R সমান কত হয়? 16। তাহলে 1/2 × 16 সমান 8 ভোল্ট। এটা ভোল্ট। তাহলে 8 ভোল্ট কোন অপশানে আছে? এটা আছে অপশান সি। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 9। 9 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? কোশ্চেন নম্বর 9, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকে কিউ আধান দেওয়া হলো। গোলকটির কেন্দ্রে বিভব ও তড়িৎ ক্ষেত্রের মান কত হবে? 0, Q/4πε0R², Q/4πε0R এবং 0, Q/4πε0R এবং Q/4πε0R², উভয় ক্ষেত্রেই 0। আচ্ছা, একটা গোলক যার ব্যাসার্ধ আমাদের জানা আছে এবং তার মধ্যে কিউ আধান দেওয়া হলো, আধান জানা আছে। এবার তড়িৎ বিভব আর তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে বলেছি। কোশ্চেন নম্বর 9, এই হলো আমাদের কাছে একটা পরিবাহী গোলক, এর মধ্যে কিউ আধান দেওয়া হয়েছে, ব্যাসার্ধ হলো আর। তো প্রথমে আমরা নির্ণয় করব তড়িৎ ক্ষেত্র। প্রথমে কি নির্ণয় করতে বলা হয়েছে? তড়িৎ বিভব। প্রথমে আমরা তড়িৎ বিভব নির্ণয় করব। তড়িৎ বিভব সমান গোলকের জন্য আমরা কি জানি? আধান বাই তার ব্যাসার্ধ। কেন্দ্রে যদি আমরা নির্ণয় করি, কেন্দ্রে যা বিভব হবে পৃষ্ঠের বিভব সমান হবে। আর পৃষ্ঠের বিভবের সমানই হবে কেন্দ্রের বিভব। তাহলে তড়িৎ বিভব কি হবে? আধান কত? কিউ। আচ্ছা, আমরা এসএ পদ্ধতিতে করব। তাহলে কি হলো? 1/4πε0 আধান বাই ব্যাসার্ধ, এটা হলো তড়িৎ বিভব। এবং তড়িৎ ক্ষেত্র কত হবে? তড়িৎ ক্ষেত্র আমরা জানি যে পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র কত হয়? 0। তাহলে তড়িৎ ক্ষেত্র কত হয়ে যাবে? 0। এই ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র হয়ে গেল 0। তাহলে এই গেল আমাদের উত্তর। এটা আছে অপশান বিতে, তড়িৎ বিভব আর তড়িৎ ক্ষেত্র। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 10। 10 নম্বর কোশ্চেনে কী বলা আছে? একটি বর্গক্ষেত্রের শীর্ষবিন্দুতে 4টি বিন্দু আধান যথা আছে, যাদের মান -Q, -Q, 2Q, (2Q) এবং (2Q). কিউ ও Q, Q এর মধ্যে নিচের কোন সম্পর্কের জন্য বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব 0 হবে? 4টা অপশন দেওয়া আছে। Q = -Q, Q = -1/Q, Q, Q = Q,
চলো তাহলে আমাদের বর্গক্ষেত্র আমি একটা অঙ্কন করলাম। এই হলো আমাদের বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের মধ্যে ধরলাম এখানে আছে হচ্ছে আমাদের -q আধান, আর এখানে আছে 2q আধান, এখানে আছে (2q আধান, এখানে আছে -q আধান। এবার বর্গক্ষেত্রের বাহু ধরে নিই আমরা। হ্যাঁ, বর্গক্ষেত্রের বাহু ধরে নিলাম এ, তাহলে সবগুলোই হবে এ এ এ। আমাদের বলেছে কেন্দ্রে বিভব কী হবে? 0। তাহলে কর্ণগুলো অঙ্কন করতে হবে। এই কেন্দ্র 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 কেন্দ্র, এটার নাম দিলাম ও। এবার এই বাহুগুলো বিন্দুগুলোর নাম দিয়ে দিই আমি এ বি সি ডি। এই হচ্ছে 4টা বিন্দু। এখন আমরা জানি যে বর্গক্ষেত্রের যে কর্ণদ্বয় তারা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, বর্গক্ষেত্রের কর্ণদ্বয় কী করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এইটুকু অংশের যা দৈর্ঘ্য এইটুকু অংশের তাই দৈর্ঘ্য হবে, এইটুকু অংশের যা দৈর্ঘ্য এইটুকু অংশের তাই দৈর্ঘ্য হবে। তো এখানে আমি লিখে দিচ্ছি যে আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কেমন? বর্গক্ষেত্রের কর্ণদ্বয় কী করে? পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অতএব এ ও সমান হবে বি ও, সি ও সমান হবে ডি ও। কর্ণদ্বয়ের অর্ধেকটা কী হবে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমান সমান হবে। সেটাকে আমি ধরে নিলাম, সাপোজ ধরো আর। বের করার দরকার নেই, আমরা যেহেতু সবগুলোই সমান তাই আর ধরে নিলাম। ঠিক আছে, এবার আমাদের কেন্দ্রে বিভব নির্ণয় করতে হবে, যেটা বলা হয় যে 0। তাহলে আধান জানি, এ বিন্দুতে আধান, এ বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব বের করে নিলাম। বি বিন্দুর আধান জানি, দূরত্ব বের করলাম। সি বিন্দুর আধান জানি, দূরত্ব বের করলাম। ডি বিন্দুর আধান জানি, দূরত্ব বের করলাম। বিভব বের করতে গেলে আমাদের কি প্রয়োজন? আধানের মান এবং যেখানে বিভব নির্ণয় করব সেই বিন্দুর দূরত্ব, তাহলে দুটোই আমরা জানি। অতএব তাহলে লিখব যে অতএব ABCD বর্গক্ষেত্রটির ABCD বর্গক্ষেত্রটির কেন্দ্রে বিভব কত হবে? বিভব বর্গক্ষেত্রটির কেন্দ্রে বিভব V = এই আধানের জন্য -q/r প্লাস এই আধানের জন্য 2q/r প্লাস এই আধানের জন্য 2q/r, তারপর এই আধানের জন্য -q/r। এটা কত দেওয়া হয়েছে? 0। আমাদের এবার এই কিউ আর ক্যাপিটাল কিউ এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে লিখব = এটা লসাগু করে দেব -q প্লাস 2q - q সমান 0, বা এখানে তাহলে বিয়োগ করে কি থাকলো? ক্যাপিটাল কিউ, আর এখানে থাকলো একটা স্মল কিউ বাই r = 0। অতএব ক্যাপিটাল কিউ প্লাস স্মল কিউ = 0। এই আরটা এদিকে গুণ করে দিলে 0। অতএব আমরা পেলাম যে ক্যাপিটাল কিউ - স্মল কিউ। ক্যাপিটাল কিউ - স্মল কিউ। এটা আছে অপশান এতে। অপশান এ হলো আমাদের উত্তর। ওকে, তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকে ক্লাসটি আমি এখানে রাখছি। ধন্যবাদ।